ফার্স্ট আমাদের চ্যাপ্টার মেটেরিয়াল সেকেন্ড সেমে ফার্স্ট কনসেপ্ট আসছে হচ্ছে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। পুরো কথা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কতটা পরিমাণে আমরা কিনবো যার ফলে আমাদের ইকোনমিক অফ স্কেল অ্যাচিভ হবে। ইকোনমিক অফ স্কেল অ্যাচিভ হবে মানে কি, যাতে আমাদের টোটাল খরচ কম হয়, যাতে আমাদের টোটাল খরচ কম হয়। টোটাল খরচ কম, টোটাল খরচ কোন কোন দিক থেকে আসে? যদি আমরা যদি আমরা বেশি অর্ডার সাইজ আর কস্টের উপর ডিপেন্ড করছে। যদি আমরা বেশি পরিমাণে কিনি, যদি আমরা বেশি পরিমাণে কিনি তাহলে সেক্ষেত্রে আমাদের মেনটেন করতে লাগবে সেই স্টকটাকে, তাতে আমাদের ক্যারিং কস্ট কি হয়, ক্যারিং কস্ট আমাদের হাই হয়ে যাচ্ছে, ক্যারিং কস্ট আমাদের হাই হয়ে যাচ্ছে। আর যদি আমরা কম পরিমাণে কিনি, অর্ডার সাইজ কম হয়, তাহলে কি হচ্ছে, অর্ডারিং কস্টটা হাই হয়ে যাচ্ছে। অর্ডারিং কস্ট কোনটা? যেটা আমাকে গাড়ি করে আনতে লাগবে। যদি আমি কম পরিমাণে কিনি তাহলে আমাকে বারবার কিনতে লাগবে, আর বারবার গাড়ি করে আনতে লাগবে, তাহলে আমার অর্ডারিং কস্ট কি হবে, হাই হয়ে যাবে, অর্ডারিং কস্ট হাই হয়ে যাবে। আর যদি আমি বেশি পরিমাণে কিনি, যদি আমি বেশি পরিমাণে কিনি তাহলে কি করতে হবে, অর্ডারিং কস্ট তো কম হয়ে গেল কারণ একবার কিনলেই হয়ে যাচ্ছে, বাট ক্যারিং কস্ট বেশি হয়ে যাচ্ছে কারণ সেটাকে আমাকে মেনটেন করতে লাগছে, সেটাকে আমাকে গুদাম ঘরে রাখতে লাগছে। তো এভাবে ভাব যে আমাকে বড় গোডাউনে রাখতে লাগছে, তাহলে সেক্ষেত্রে আমার বেশি টাকা খরচ হচ্ছে। সের জন্য এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হচ্ছে ইওকিউ। ইওকিউ কি বলে, কতটা পরিমাণে কিনবো যাতে আমাদের অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট দুটোই আমাদের যাতে মিনিমাম হয়ে যায়, দুটোই যাতে আমাদের মিনিমাম হয়ে যায়, সেটাই আমাদের ইওকিউ। মিনিমাম এন্ড শুধু মিনিমাম না, আর দুটো সেই ইওকিউ পজিশনে ইকুয়ালও হয়ে যাবে, দুটো ইকুয়াল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইওকিউ। ইওকিউ তার মানে কি, কতটা পরিমাণে কিনবো, হাউ মাচ ইউনিট শুড আই পারচেস, সেটাই আমাকে বলে ইওকিউ। ইউনিট কেনার বলতে কোন কি কেনার কথা বলা হচ্ছে, ইউনিট কেনার বলতে আমাদের প্রোডাকশনে যেটা আমাদের ইনপুট হিসেবে ইউজ হবে, র মেটেরিয়ালের কথা বলা হচ্ছে। র মেটেরিয়াল কত করে কিনবো, কোশ্চেন আমাদের আউটপুটও বলবে, আউটপুটকে আমরা করবো ইগনোর। আমাদের মেন দরকার কোনটা, ইনপুট কতটা করে কিনবো। তো এটা বার করার ফর্মুলা কি, 2AO/C। তোরা যেটা ফর্মুলা জেনেছিস বা অন্য কিছু যদি জেনে থাকিস সেটাই মনে রাখিস, কোনো সমস্যা নেই, সবই সেম। ফর্মুলা কি, 2AO/C। যেটাই হবে না কেন সেটার মানেটা লিখবি। যেরকম এ মানে কি, এ মানে হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, মানে পুরো বছরে আমাকে কতটা ইউনিট কিনতে লাগছে, কতটা ইনপুট আমাকে কিনতে লাগছে, সেটা হচ্ছে আমার এ। এ মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, যে পুরো বছরে আমাকে কতটা কিনতে লাগছে। সাপোজ আমি বলছি পুরো বছরে আমার প্রোডাকশনের জন্য 10,000 ইউনিট কিনতে লাগছে, তাহলে 10,000 ইউনিটটাকে কি বলা হবে, এ, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। নেক্সট হচ্ছে আমার ও, ও ফর অর্ডারিং কস্ট পার অর্ডার, মানে একখানা অর্ডার করতে কত টাকা খরচ হচ্ছে। ও হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, একখানা অর্ডার করতে কত টাকা খরচ হচ্ছে। যেরকম একখানা অর্ডার করতে কি 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 খরচ হতে পারে, যেরকম একখানা খরচ করতে, একখানা অর্ডার করতে যেমন গাড়ি করে জিনিস আসবে, গাড়ি ভাড়া দিতে লাগবে, কেউ আমার হয়ে অর্ডার দিয়ে দেয়, তাকে আমাকে এক একটা অর্ডারের জন্য কমিশন দিতে লাগে। এই সমস্ত কিছুকে কি বলা হয়, অর্ডারিং কস্ট পার অর্ডার। সেটা আমাদের দেওয়া থাকবে, অর্ডারিং কস্ট পার অর্ডার, ও মানে অর্ডারিং কস্ট পার অর্ডার। অ্যান্ড নেক্সট সি, সি মানে ক্যারিং কস্ট পার ইউনিট। এখানে স্পেশাল আমাদের মনোযোগ দিতে লাগবে, সেটা কি, ক্যারিং কস্ট পার ইউনিট অ্যান্ড পার অ্যানাম। কোশ্চেন আমাদের যদি ঘোরাতে চায় এখানেই ঘোরাবে, যদি টাফ হয় এখানেই ঘোরাবে। কি করবে, ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। আমাদের এখানে কি দরকার, ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। পার অ্যানাম মানে এক বছরে কত। কোশ্চেন আমাদের অনেক সময় বলবে যে ক্যারিং কস্ট পার ইউনিট 1 টাকা পার মান্থ, এক মাসে 1 টাকা। তাহলে আমাদের সেই ক্ষেত্রে বার করতে লাগবে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম, মানে এক মাসে 1 টাকা, এক মাসে 1 টাকা, তাহলে 12 মাসে কত, 1 ইন্টু 12 মাস। কোশ্চেন আমাদের ঘোরাবে, কি করবে, 1 ইন্টু 12 মাস, তাহলে কত হবে, 12 টাকা খরচ হবে। 1 ইন্টু 12 না, 1 ইন্টু 12 করে হবে 12, 12 টাকা খরচ হবে। হ্যাঁ হ্যাঁ, 12 টাকা আমাদের খরচ হবে। তো এই করে আমাদের বার করতে লাগবে ইওকিউ। এন্ড দেন আমাদের বার করতে হবে, অনেক সময় কোশ্চেন আমাদের বলবে নাম্বার অফ অর্ডার, যে আমি একটা বছরে কতগুলো অর্ডার করব, কতবার আমি জিনিস কিনবো, সেটাকে বলা হবে নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডার কি করে বেরাবে, পুরো বছরে আমার কতটা লাগছে মানে এ, পুরো বছরে আমার কতটা লাগছে ডিভাইডেড বাই ইওকিউ। ইওকিউ মানে এক একবারে তো আমি অতটা করে কিনছি, এক একবারে আমি কতটা করে কিনছি সেটাই তো আমার ইওকিউ, কতটা করে কিনছি সেটাই আমার ইওকিউ। তাহলে আমাদের কি করে বেরাবে, সাপোজ আমি যদি বলি, সাপোজ আমি যদি বলি আমার এক বছরে 10,000, এক বছরে আমার 10,000 কেজি দরকার হয়, আর আমি একবারে 1 কেজি করে কিনি, তাহলে বল কতবার কিনতে লাগবে। সিম্পল, 10,000 ডিভাইড বাই 1,000, 10 বার কিনতে লাগবে। তাহলে এটাই হবে নাম্বার অফ অর্ডার, যে কত টাইমস। উত্তর আমাদের কি হিসেবে বেরাবে, উত্তর আমাদের বেরাবে 10 টাইমস। কতবার কিনতে লাগবে, 10 টাইমস কিনতে লাগবে, 10 বার কিনতে লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার অফ অর্ডার, যে আমাদের
কতবার কিনতে লাগবে, কি করে বেরোবে? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট পুরো বছরে কতটা আমাকে কিনতে লাগবে ডিভাইড বাই ইওকিউ। ইওকিউ কি বলে? ইওকিউ বলে সেই পরিমাণে কেনা যাতে আমাদের টোটাল খরচ কম আসে। ইওকিউ হচ্ছে সেই পরিমাণে কেনা যাতে আমাদের টোটাল খরচ কম আসে। আরেকটা কথা আছে আমাদের আরো কিউ, আরেকটা কথা আছে আমাদের আরো কিউ। আরো কিউ কোনটাকে বলে? রিঅর্ডার কোয়ান্টিটি, কতটা পরিমাণে আমি কিনছি। সাপোজ আমাকে ইওকিউ বলছে 500 ইউনিট করে কেনো, তাতে তোমার খরচ কম হবে। আর আরো কিউ আমি করছি কত? 600 ইউনিট। আমি করছি কত? 600 ইউনিট। কতটা করছি, কতটা পরিমাণে কিনছি, সেটা হবে আরো কিউ, রিঅর্ডার কোয়ান্টিটি। আর ইওকিউ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। হতে পারে 500 করে কেনা উচিত, আমি 500 করেই কিনছি, তাহলে সেই ক্ষেত্রে তখন কি হবে? সেক্ষেত্রে তখন কি হবে? ইওকিউ ইকুয়াল টু আরো কিউ, দুটোই কি হবে? সেম হবে। ইওকিউ ইকুয়াল টু আরো কিউ দুটোই সেম হবে। আবার অনেক অনেক সময় হতে পারে যে আমাকে 500 করে কেনা উচিত ছিল, কিন্তু 500 করে না কিনে আমি 600 করে কিনছি, তাহলে সেটা কি? দুটো আলাদা হচ্ছে। তখন হবে কি? ইওকিউ হবে 500 আর আরো কিউ হবে 500। তার মানে ইওকিউ ইকুয়াল টু আর কিউ না, ইওকিউ ইকুয়াল টু আর কিউ অনেক সময় হতেও পারে, অনেক সময় নাও হতে পারে। আরো কিউ হচ্ছে কতটা পরিমাণে কিনছি, আর ইওকিউ হচ্ছে কতটা পরিমাণে কেনা উচিত যাতে আমাদের টোটাল খরচ কম হয়। নেক্সট কোশ্চেন আমাদের অনেক সময় বলবে টাইম গ্যাপ বার করতে, যে দুখানা অর্ডারের মধ্যে টাইম গ্যাপ কত, দুখানা অর্ডারের মধ্যে টাইম গ্যাপ কত। সাপোজ আমি যদি বলি আমাকে বছরে 12 বার অর্ডার দিতে লাগবে, আমি যদি বলি বছরে আমাকে 12 বার অর্ডার দিতে লাগে, নাম্বার অফ অর্ডার আমি যদি বলি, নাম্বার অফ অর্ডার আমি যদি বলি যে 12 টাইমস আমাকে 12 বার অর্ডার দিতে লাগে, তাহলে তোরা বল যে কদিন পর পর অর্ডার দেবো? সিম্পল, 12 বার অর্ডার দিতে লাগবে, 12 বার অর্ডার দিতে লাগবে। আর আমার কাছে সময় আছে কত? 12 মাস, ডিভাইড বাই 12 মাস ডিভাইড বাই 12 বার অর্ডার দিতে লাগবে 12 টাইমস। তার মানে কি? আমি 1 মাস পর পরই অর্ডার দেবো, সিম্পল ব্যাপার। তার মানে আমি 1 মাস পর পরই অর্ডার দেবো, সিম্পল ব্যাপার। তার মানে কি করে বেরালো? ফর্মুলা হচ্ছে আমাদের, ফর্মুলা হচ্ছে আমাদের 365 বা 12 মাস বা উইক, যেটাতে আমরা বার করতে চাইবো সেটাই লিখবো। যদি আমাদের ডেতে বার করতে বলে তাহলে উপরে লিখবো 365, যদি আমাদের মান্থে বার করতে বলে তাহলে লিখবো 12 মান্থ, যদি উইকে বার করতে বলে তাহলে লিখবো 52, ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার, কতবার করে কতবার কিনতে হচ্ছে। দেখ আমরা যেরকম মান্থে বার করলাম, তাই আমরা উপরে লিখলাম 12 মান্থ ডিভাইড বাই নাম্বার অফ অর্ডার, যেটা আমাদের ছিল 12 টাইমস। আর নাম্বার অফ অর্ডার কি করে পাবো? আগেই বললাম, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইড বাই ইওকিউ অথবা আরও কিউ অ্যাজ দ্য কেস মে বি, যেটা আমাদের কোশ্চেন বলবে। বল এত অব্দি কোনো ডাউট আছে? চলছে ঠিকঠাক? হ্যাঁ। এত অব্দি কোনো কারোর ডাউট আছে কি? না। বাকিরা বল। না, ডাউট নেই। আমারও নেই ডাউট। সাপোজ আমরা 2022 সালের কোশ্চেনটা দেখে নিই, এটার উপরই যেটা ছিল। বলেছে 2022 সালে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, সরি, 2022 সালে বলেছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট তার মানে কি? এর কথা বলছে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত? 1200 ইউনিট, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 1200 ইউনিট। আর বলছে এভরি অর্ডার কস্ট, একবার অর্ডার করতে কত টাকা খরচ হচ্ছে? 200 টাকা। আর ইনভেন্টরি ক্যারিং কস্ট ফর 1 ইউনিট, মানে একখানা ইউনিট, তার মানে পার ইউনিট অফ মেটেরিয়াল 1.2 পার অ্যানাম। তার মানে এখানে পার অ্যানাম বলেছে, কোনো ঝামেলা নেই। যদি পার অ্যানাম না বলতো আমাদের পার অ্যানামে কনভার্ট করতে হতো। তাহলে এটাকে যদি আমরা 2022 সালে কোশ্চেনটা করে নিই, তাহলে সলিউশনটা কি হবে? সলিউশনটা কি হবে? লিখবো ইও কিউ ইকুয়াল টু 2AO বাই সি। এ মানে কি আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত আমরা দেখলাম? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত দেখলাম? দেখলাম 1200 ইউনিট, 12,000 ইউনিট, সরি, 12,000 ইউনিট। পুরো বছরে কত টাকা কিনতে লাগে? 12,000 ইউনিট। ও ও মানে অর্ডারিং কস্ট পার অর্ডার, একবার কিনতে কত টাকা খরচ হয়? আমরা দেখতে পাচ্ছি একবার কিনতে
একবার কিনতে 200 টাকা খরচ হয়, অর্ডারিং কস্ট বলেছে একবার কিনতে 200 টাকা খরচ হয়, তাহলে ও লিখে দেবো কত, 200 টাকা। আর সি, সি মানে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। এখানে বলে দিয়েছে ডাইরেক্ট পুরো ঠিকঠাক ভাবে যে 1.2 খরচ হয় পার ইউনিট, একখানা ইউনিটের জন্য, আর সেটা পার অ্যানামে আছে। তাহলে আমরা ডাইরেক্ট এটা অ্যাজ ইট ইজ হয়ে বসে যাবে কি 1.2। তাহলে এখান থেকে আমরা বার করে নেবো ইও কিউ, 2 ইন্টু 12,000 ইন্টু ও ও কত 200 ডিভাইড বাই 1.2। ক্যালকুলেট করে বল কত হচ্ছে, যেটা আসবে সেটাই আমাদের উত্তর। ক্যালকুলেট করে বল কত হচ্ছে। 2000। 2000 আসছে না? তাহলে আমাদের উত্তর কত আসলো, 2000। 2000 কি এটা রুপিস? না, 2000 ইউনিট, কারণ আমাকে 2000 ইউনিট করে আমাকে কিনতে লাগবে, 2000 ইউনিট করে আমাকে কিনতে লাগবে। এবার আমি যদি এটাকেই বলি, আমি যদি এটাকেই বলি যে কতবার আমাকে কিনতে লাগবে, যদি আমি এটাকেই বলি যে আমাকে কতবার কিনতে লাগবে, মানে আমি বলছি এই ক্ষেত্রে এবার নাম্বার অফ অর্ডার, এই কোশ্চেনটা দিয়ে বলছি নাম্বার অফ অর্ডার মানে আমাকে কতবার কিনতে লাগবে। কি করে পাবো, আমাকে টোটাল কত কিনতে লাগে 12,000, একবারে কতটা কিনি 2,000, তাহলে কতবার কিনবো 12,000 ডিভাইড বাই 2,000 ইকুয়াল টু 6। 6 লেখার পর আমরা অবশ্যই লিখবো 6 টাইমস, মানে 6বার আমাদের কিনতে লাগবে। বল নাম্বার অফ অর্ডার নিয়ে কারোর ডাউট নেই? না। এবার যদি আমি বলি টাইম গ্যাপ বিটুইন টু অর্ডার, দুটো অর্ডারের মধ্যে কতটা সময়ের গ্যাপ থাকে, কোশ্চেন জিজ্ঞাসা করেছি কিনা জানি না, এতটা দেখে নে সবটাই। টাইম গ্যাপ বিটুইন টু অর্ডার, দুটো অর্ডারের মধ্যে কতটা গ্যাপ থাকে। যদি আমরা চাই সেটাকে বছরে দিনে বার করতে, তাহলে সেক্ষেত্রে 365 দিন। যদি মাসে বার করতে চাই তাহলে সেক্ষেত্রে 12 মাস, আর যদি সপ্তাহে বার করতে চাই তাহলে সেক্ষেত্রে 52। যাই হোক 6 দেখে আমি মাসে বার করতে চাইছি, তাহলে 12 ডিভাইড বাই 6 টাইমস ইকুয়াল টু 0.5 মান্থ। যেটাতে বার করবো উপরে যেটা লিখবো অবশ্যই কোশ্চেনের শেষে সেটাও যেন লিখি। বল এই তিনটে জিনিস নিয়ে ডাউট নেই কারোর, ইও কিউ, নাম্বার অফ অর্ডার আর টাইম গ্যাপ। এগুলো কেন 2 হবে না? কি বল? 0.5 কেন হলো? 2 হবে তো মনে হয়। সরি 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 সরি, 2 মান্থ মানে 2 মাস পর পর আমরা অর্ডার দেবো। সরি সরি। বল এটা হয়ে গেলে তাহলে পরে এর পরেরটাতে যাবো। যাবো নেক্সট, বাকি একটু রেসপন্স কর। হ্যাঁ, আমার হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট অনেক সময় আমাদের বার করতে হতে পারে, কোশ্চেন আমাদের বলবে, কোশ্চেন আমাদের এই ক্ষেত্রে টোটাল কস্ট বার করতে বলে না, কোশ্চেন আমাদের কি চায় অ্যাকচুয়ালি, কোশ্চেন আমাদের চায় যে সাপ্লায়ার আমাকে কি করছে, অফার দিচ্ছে, অফার 2% ডিসকাউন্ট, 2% ডিসকাউন্টের অফার দিচ্ছে ইফ ইফ অর্ডার সাইজ, ইফ অর্ডার সাইজ ইনক্রিজ। যদি অর্ডার সাইজ বেড়ে যায় তাহলে সাপ্লায়ার আমাকে 2% ডিসকাউন্ট দেবে। এই ক্ষেত্রে আমাদের কি করতে লাগে, এই ক্ষেত্রে আমাদের দেখতে লাগে যে টোটাল কত টাকা খরচ করছে। যদি টোটাল খরচ যদি ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের কম হয়, যদি টোটাল খরচ আমাদের ডিসকাউন্ট দেওয়ার পর যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্টটাকে অ্যাকসেপ্ট করব। আর যদি ডিসকাউন্ট দেওয়ার পর যদি টোটাল খরচ উল্টো না কমে আমাদের বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব না। এবার তোদের মনে হবে কেন কমবে কেন বাড়বে, একটু আগে আমরা সেটাকে আলোচনা করলাম
যদি আমাদের অর্ডার সাইজে চেঞ্জেস হয়, যদি আমাদের অর্ডার সাইজে চেঞ্জেস হয়, তাহলে এই ডায়াগ্রামেও চেঞ্জেস হবে। সাপোজ অর্ডার সাইজ বাড়াতে বলছে, তাহলে কি হবে? অর্ডার সাইজ বেড়ে গেলে, ধর সাপোজ এখানে অর্ডার সাইজ, সাপোজ এই জায়গাটাতে আমার অর্ডার সাইজ আগে এখানটাতে ছিল 500 ইউনিট ধর ছিল, এখন বললো 800 ইউনিট করতে এখানটাতে, তাহলে অর্ডার সাইজ বেড়ে গেল। এটার ফলে কি হবে? আমার এই পয়েন্টটাতে চলে আসবে, যেখান থেকে আমাদের অর্ডারিং কস্ট তো কমে যাবে, অর্ডারিং কস্ট তো কমে যাবে, বাট ক্যারিং কস্টটা বেড়ে গেল। সেটা আমাদের দেখতে লাগবে যে এই সমস্ত ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করার পর আমাদের টোটাল কস্ট বাড়ছে না কমছে, এইভাবে আমাদের কোশ্চেন আসবে। তো সেজন্য আমাদের মেন শিখতে লাগবে কি টোটাল কস্ট কি করে আমরা ক্যালকুলেট করি। টোটাল কস্ট কি করে ক্যালকুলেট করি? তিনখানার কস্ট, যে কোনো মেটেরিয়াল কিনি না কেন সেটা আমাদের তিনখানা কস্ট অবশ্যই অ্যাড হবে। তিনখানা কস্ট কি কি? 1 নম্বর পারচেস কস্ট, যেরকম সাপোজ তুই অনেক দূরে গেছিস, তুই নিজেই ভাব, তুই জামার বিজনেস করিস, সুতো কিনিস অনেকটা, তো সুতো যেটার দাম, এক একটা রিলের দাম ধর 5 টাকা, তাহলে যতগুলো তোর 100টা রিল থাকবে, তোর 100 খানা রিল লাগবে, তাহলে 100 খানা রিল ইন্টু 5 টাকা তোকে দিতেই হবে, এটা তো কোনো কথাই নেই, 100 টাকা ইন্টু 5 টাকা তো দিতেই লাগবে। তার মানে কি 100 ইন্টু 5, তোকে 500 টাকা তো দিতেই লাগবে। যে কিনতে যত টাকা খরচ হচ্ছে সেটাকে বলা হবে কি? পারচেস কস্ট। কি করে বেরাবে? কি করে বেরাবে? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, পুরো বছরে কতটা কিনতে লাগছে আমাকে, আর ইনটু একটা ইউনিটের জন্য কত টাকা খরচ হচ্ছে, প্রাইস পার ইউনিট অথবা কস্ট পার ইউনিট, যেটা ইচ্ছা বলতে পারিস। তো পারচেস কস্ট কি করে বেরাবে? পুরো বছরে কতটা কিনতে লাগছে ইনটু একখানা ইউনিট কিনতে আমার কত টাকা খরচ হয়, সেটা কি বলবো? পারচেস কস্ট। এবার তুই যে সুতোটা কিনলি সেটাকে নিয়ে আসতে লাগবে, সেটাকে যদি আমি দেখাচ্ছে, তোর এটা ধর গোডাউন, তোকে কি করতে লাগছে? গাড়ি করে নিয়ে আসতে লাগছে জিনিসটাকে। এবার গাড়ি করে যদি নিয়ে আসতে লাগে তাহলে অর্ডারিং কস্টে খরচ হচ্ছে। এবার পুরো বছরে সবসময় টোটাল কস্ট দিচ্ছি কি পুরো বছরের, তাহলে পুরো বছরে আমি কতবার অর্ডার দিচ্ছি? সাপোজ একবার অর্ডার দিলে, সাপোজ সাপোজ ওয়ান টাইম অর্ডারে, ওয়ান টাইম অর্ডারে কত টাকা খরচ হয়? সাপোজ দেখা যাচ্ছে অন টাইম অর্ডারে 200 টাকা খরচ হয়, আর আমাকে পুরো বছরে, মানে নাম্বার অফ অর্ডার, পুরো বছরে কতবার অর্ডার দিতে হচ্ছে? দেখা যাচ্ছে আমাকে 5বার অর্ডার দিতে লাগে, তাহলে আমার অর্ডারিং কস্ট কত হচ্ছে? টোটাল অর্ডারিং কস্ট 5বার দিতে হচ্ছে একবারে 200 টাকার জন্য, তাহলে 5 ইন্টু 200 মানে 1000 টাকা। এইভাবে আমাদের বেরোবে অর্ডারিং কস্ট। কি করে আসলো? 5 ইন্টু 200 মানে, 5 ইন্টু 200 মানে নাম্বার অফ অর্ডার, যেটা আমাদের 5 ইন্টু 200 মানে অর্ডারিং কস্ট পার অর্ডার। ওয়ান টাইম অর্ডার কস্ট মানে কি? অর্ডারিং কস্ট পার অর্ডার। তাহলে আমাদের ফর্মুলা কি আসলো টোটাল অর্ডারিং কস্ট বার করতে? যে অর্ডারিং কস্ট পার অর্ডার মানে যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করছিলাম, ইন্টু নাম্বার অফ অর্ডার, যে কতবার আমরা বছরে অর্ডার করছি। এভাবে আমাদের আসবে অর্ডারিং কস্ট। তার সাথে আমরা যোগ করব, সবগুলোর মধ্যে প্লাস হবে, তার সাথে আমরা যোগ করব ক্যারিং কস্ট, তার সাথে যোগ করব কি? টোটাল ক্যারিং কস্ট। এবার কথা হচ্ছে টোটাল ক্যারিং কস্ট কি করে পাবো? যতটা পরিমাণে কিনছি, যতটা পরিমাণে আমরা কিনছি ডিভাইডেড বাই 2, যতটা পরিমাণে কিনছি ডিভাইডেড বাই 2, তার মানে কি আরো কিউ ডিভাইডেড বাই 2। কেন? কেন এটা ডিভাইডেড বাই 2 হচ্ছে? কেউ জানিস কেন এটা ডিভাইডেড বাই 2 হবে? কেউ কি জানিস এটা ডিভাইড বাই 2 কেন হয়? না। এই ধর আমার গোডাউন, যখন জিনিস আসেনি তখন গোডাউন কি পুরো খালি, আর যখন জিনিস এসে গেল তখন গোডাউন কি পুরো ভর্তি হয়ে গেছে। এবার ধীরে ধীরে যখন প্রোডাকশনে গোডাউন থেকে যাবে, তখন গোডাউন আস্তে আস্তে কি হবে? খালি হতে থাকবে। তাহলে পুরো মাসে বা পুরো সব সময় গোডাউন কি কিছুটা সময় খালি থাকলো, কিছুটা সময় পুরো ভর্তি হয়ে গেল। এবার এটাকে কি করে করব? এর জন্য এটাকে আমরা কি করি, যেহেতু গোডাউনে স্থির কোনো মেনটেন হচ্ছে না, তার জন্য এটাকে আমরা কি করি? অ্যাভারেজ করে দিই, শুরুটা আর শেষেরটা। আর যেহেতু অ্যাভারেজ করি তার জন্য আমরা ডিভাইডেড বাই 2 করে দিই। যাই হোক, তোদের এটা অতটা লজিক জেনে অতটা কাজ লাগবে না। মেন তোদের এট দ্য এন্ড অফ দ্য ডে তোকে ফর্মেটে মনে রাখতে লাগবে কি হচ্ছে, আরো কিউব কতটা পরিমাণে কিনছি ডিভাইডেড বাই 2,
কারণ এটা অ্যাভারেজ করলাম, ইন্টু এক একটা বারের জন্য কত টাকা করে আমার খরচ হচ্ছে, ক্যারিং কস্ট পার ইউনিট। তার সাথে মাল্টিপ্লাই হবে কি, তার সাথে মাল্টিপ্লাই কি হবে, ইন্টু সি, যেটা আমরা ক্যালকুলেট করেছিলাম, ইন্টু সি পার্সেন্টেজটা। কোশ্চেন করতে গিয়ে বাকিটা ক্লিয়ার হবে। এত অব্দি কি কোনো ডাউট আছে? কি কি বললাম, যে টোটাল কস্ট, আমাদের অনেক সময় কোশ্চেন আছে টোটাল কস্ট বার করতে বলবে। টোটাল কস্ট, টোটাল কস্ট কি করে আসবে, তিনটে জিনিস যোগ করে। একটা হচ্ছে পারচেস কস্ট, তার সাথে আমরা যোগ করব অর্ডার কস্ট, আর তার সাথে আমরা যোগ করব ক্যারিং কস্ট। এবার দেখ অঙ্কটা দেখলে বাকিটা ক্লিয়ার হবে। এই ক্ষেত্রে আমাকে কি বলেছিল 2022 সালের অঙ্কটাতে, আমাকে বলেছে ইওকিউ বার করতে, যেটা আমাদের হয়ে গেছে। বলেছে অর্ডার লেভেল বার করতে, এটা আমরা পরে আসছি। বলেছে স্টেট whether the item should be purchased in lots of 6000 ইউনিট at a time। তার মানে কি 6000 ইউনিটটা কি আমার অর্ডার সাইজ বলছে, 6000 ইউনিটটা কি আমার অর্ডার সাইজ বলছে, 6000 ইউনিট করে আমার যদি কিনি আমি, যদি আমি 6000 ইউনিট করে কিনি, তাহলে আমার সাপ্লায়ার আমাকে কি করবে, ডিসকাউন্ট দেবে @3%। তাহলে আমার সাপ্লায়ার আমাকে ডিসকাউন্ট দেবে @3%। যখন এরকম বলবে তখন আমরা কিভাবে পরীক্ষার খাতায় করব, এখানে লিখবো ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন অফ অফার, বা লিখতে পারিস ইভ্যালুয়েশন অফ 2% ডিসকাউন্ট, যেটা মন চাইবে লিখবি। এটা লেখার পর কি করবি, ছক কাটবি আর লিখে দিবি এখানে পার্টিকুলার, আর এখানে হবে কি অর্ডার সাইজ অ্যাট ইওকিউ, ইওকিউ তে কত টাকা আমার খরচ হচ্ছে, আর অর্ডার সাইজ ইওকিউ এর সাথে কেন তুলনা করবো, কারণ আমরা জানি ইওকিউ তে আমাদের কম খরচ হয় সব থেকে। একটা বুদ্ধিমান লোক কি করবে, সবসময় ইওকিউ তে অর্ডার করবে। অর্ডার সাইজ অ্যাট 6000 ইউনিট, কারণ আমাকে 6000 ইউনিটে কিনলে আমাকে অফার দেবে বলেছিল। তো দেখি এবার একে একে। ফার্স্টে আমরা কি লিখবো, ফার্স্টে আমরা কি লিখবো, এক নম্বর কি আসবে আমাদের, পারচেস কস্ট, যে আমাদের কিনতে কত টাকা খরচ হচ্ছে। পারচেস কস্ট কত টাকা কিনতে খরচ হচ্ছে আমাদের, টোটাল কিনতে লাগবে 2000, 12,000, আর এক একটা কিনতে কত টাকা, 6 টাকা বলে দিয়েছে। তাহলে আমরা এখানে করি পারচেস কস্ট, কতটা কিনতে লাগবে 12,000, আর একখানা ইউনিটের দাম কত, 6 টাকা। তাই টোটাল কত টাকা খরচ হচ্ছে, 72,000 টাকা। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে তো কিনতে তো লাগবে সেম ইউনিটই 12,000 ইউনিট, কিন্তু 6 টাকা দাম পড়ছে না, সেক্ষেত্রে আমি কি 2% আমি ডিসকাউন্ট পাচ্ছি, তাহলে আমার দাম কমে গেল 6 - 2%। তাহলে আমার দাম কত পড়ছে, 6 - 2% ইন্টু 12,000 করলে হচ্ছে আমার 70,560। তাহলে এটা হলো আমার পারচেজ কস্ট। নেক্সট আমরা কোন কস্ট অ্যাড করব, 2 নম্বর আছে আমাদের হচ্ছে অর্ডার কস্ট। 2 নম্বর আমাদের আসবে কি অর্ডার কস্ট, যে অর্ডার করতে কতটা খরচ হচ্ছে। যদি আমি ইউকিউ তে পারচেস করি, ইউকিউ আমার কত বেরিয়েছিল, ইউকিউ আমার বেরিয়েছিল 2000 ইউনিট। তাহলে আমাকে বল কতবার অর্ডার দিতে লাগবে, ইউকিউ তে যদি পারচেস করি কতবার অর্ডার দিতে লাগবে, এক একবার অর্ডারে কত টাকা খরচ হয়, 200 টাকা। যদি আমি ইউকিউ তে অর্ডার করি তাহলে আমাকে 200 টাকা দিতেই হবে, ইন্টু
যতবার অর্ডার করব, কতবার অর্ডার করব, আমরা একটু ক্যালকুলেট করেছি কতবার অর্ডার করব, আমাদের 6 টাইম অর্ডার করতে লাগবে। তাহলে 200 ইন্টু 6, তা টোটাল খরচ কত হবে? 1200। আর এই ক্ষেত্রে যদি আমি 6000 করে কিনি তাহলে আমাকে কতবার অর্ডার দিতে লাগবে? টোটাল তো লাগবে আমার 12000। একবারে আমি কিনে নিচ্ছি 6000, তাহলে কতবার অর্ডার দেবো? দুবার। ইন্টু একবারে কত টাকা? 200 টাকা। তা টোটাল কত টাকা খরচ হবে আমার? 400 টাকা। এতটা অব্দি দেখে কি মনে হচ্ছে? পারচেস কস্ট কম, অর্ডারিং কস্ট কম, তাহলে আমার ডিসকাউন্টটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। কিন্তু লাস্ট কি আসবে? ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট ক্যারিং কস্ট কি করে বেরাবে? আরো কিউ কতটা পরিমাণে আমরা কিনছি? আমরা কিনছি একবারে 2000 ইউনিট, ডিভাইডেড বাই কি হবে? 2, কারণ অ্যাভারেজ করছি। ইন্টু ইন্টু কি হবে? সি। সি কত আমরা জানি? 1.2 বলে দিয়েছে ডাইরেক্ট। সি আমাদের ডাইরেক্ট কোশ্চেন বলে দিয়েছে, আলাদা করে কিছু বার করতে হচ্ছে না, বলে দিয়েছে কত? 1.2। তাহলে আমাদের কত হচ্ছে? 2000 ইন্টু 1.2 ডিভাইড বাই 2। তাহলে এই ক্যারিং কস্ট কত হচ্ছে আমাদের? 1200। দেখ একটা জিনিস দেখ, আমি কি বলেছিলাম? ইওকিউতে অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট সমান হয়। দেখ দুটোই ইকুয়াল হলো। অর্ডারিং কস্ট আমার 1200, ক্যারিং কস্টও 1200। কেন? কারণ এই ডায়াগ্রামটা থেকে আমরা দেখলাম যে দুটো যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হবে আমার ইওকিউ, এখানে ইন্টারসেক্ট করছে তাই এটা আমার ইওকিউ। তো যাই হোক, দুটো ইকুয়াল হলো। আর এই ক্ষেত্রে ক্যারিং কস্ট কত হচ্ছে? এই ক্ষেত্রে ক্যারিং কস্ট কত হচ্ছে? টোটাল আমাকে মেনটেন করতে লাগে 6000, সেটাকে অ্যাভারেজ করে দিলাম ডিভাইড বাই 2, ইন্টু একবারে কত টাকা? 1.2। সি হচ্ছে 1.2, তাই কত হলো? 6000 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.2, 3600। এবার এই তিনটেকে যোগ করব আর দেখবো কত আসছে। ফার্স্টে আসছে 72,000 প্লাস 1200 প্লাস 1200 করলে হচ্ছে 74,400, 74,400। আর এই ক্ষেত্রে কত আসছে? 74,560, 74,560। এবার তোরা বল আমার কি অফারটা অ্যাকসেপ্ট করা উচিত কি অ্যাকসেপ্ট করা উচিত না? তোরা বল অফারটাকে অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত না? উচিত না। উচিত না, কেন উচিত না? তো আমরা লিখবো ডিসিশন বা অ্যাডভাইস, যেটা ইচ্ছা লিখতে পারিস। সিন্স দ্য টোটাল কস্ট at since the total cost at 6,000 order size আর মোর, টোটাল কস্ট আমাদের বেশি হয়ে যাচ্ছে। কিসের থেকে বেশি হয়ে যাচ্ছে? মোর দেন ইওকিউ অর্ডার সাইজ। ইওকিউ তে যতটা পরিমাণ কিনতাম ততটা পরিমাণে কেনার জায়গায় 6000 করে যদি কিনি তাহলে আমার টোটাল কস্ট বেশি হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি করা উচিত? উই শুড নট অ্যাকসেপ্ট দ্য অফার। তার জন্য আমাদের এই অফারটা অ্যাকসেপ্ট করা উচিত না। বল, ডাউট আছে কারো? কিভাবে কোশ্চেন গুলো আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে লাগবে?
প্রত্যেকে রিপ্লাই কর, কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা কর। কিরে, কি কোনো ল্যাগ এসেছে নাকি আবার? না না। বাকিরা কই গেল তাহলে, আছে? হ্যাঁ আছে। কই, কিরে, বাকিরা রেসপন্স কর। হ্যাঁ আছি। বুঝতে বুঝতে পেরেছিস কোথাও পেরেছিস ডাউট কোথাও আছে ডাউট কি? আছে কি? না, কোথাও ডাউট নেই। এস এস মিশ্রা, মিশ্রা? তরুণ কুমার। না, কোনো ডাউট নেই। দেখ, এখনো পর্যন্ত দুখানা টপিক, দুখানা কনসেপ্ট কভার করলাম। একটা হচ্ছে ইওকিউ কি করে ক্যালকুলেট করতে লাগবে, ইওকিউ ব্যাপারটা কি হচ্ছে। 2 নম্বর বললাম যে টোটাল কস্ট অনেক সময় অফার দেবে, সেই ক্ষেত্রে আমরা কি করে বার করব, দেখবো টোটাল কস্ট দুটোর বার করে কোনটার বেশি কোনটার কম, আর যে ক্ষেত্রে টোটাল কস্ট কম হবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। টোটাল কস্ট কি করে বেরাবে, 3টে কস্ট যোগ করে, অর্ডারিং কস্ট, পারচেস কস্ট, ক্যারিং কস্ট। নেক্সট আমাদের থার্ড কোশ্চেন কনসেপ্ট আসছে হচ্ছে লেভেল অফ স্টক। যদি কোনো ডাউট না থাকে তাহলে এখানে আমরা শুরু করব এটা। সাপোজ ধর এটা একটা গোডাউন, গোডাউনে কতটা লেভেলে আমাদের স্টক মেনটেন হচ্ছে সেটাকে বলা হবে কি, স্টকের লেভেল। যে কতটা পরিমাণে আমাদের স্টক রাখা হয় সেটাই হচ্ছে আমাদের স্টকের লেভেল। সাপোজ যখন একদম গোডাউনে ফুল স্টক আছে, একদম গোডাউনে ফুল স্টক আছে, বা সব থেকে বেশি যতটা স্টক হতে পারে সেই স্টকটাকে কি বলা হবে, ম্যাক্সিমাম স্টক লেভেল। যেরকম তোর এটা মানি ব্যাগের সাথে লিঙ্ক করতে পারিস। তোদের পার্সে যখন সব থেকে বেশি টাকা থাকবে, একটা তো লিমিট থাকে না যে এতটা করে টাকা রাখিস, সাধারণত দেখা যাচ্ছে পার্সে দেখা যাচ্ছে তুই 2,000 করে টাকা রাখিস। যখন 2,000 টাকা থাকবে সেটাকে কি বলা হবে, ম্যাক্সিমাম লেভেল, কারণ এতটাই তুই টাকা রাখিস, এর থেকে বেশি রাখিস না। এর থেকে ব্যাংকে রাখবি, কারণ ইউপিআই সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে কতটা পরিমাণে তুই পার্সে টাকা মেনটেন করছিস সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল। এবার খরচ করতে করতে জিনিসটা কমবে, পার্সে যে টাকা রেখেছিস সেটা যখন ইউজ করবি আস্তে আস্তে জিনিসটা কি হতে থাকবে, কমতে থাকবে। এবার কমতে কমতে লাস্ট কোন জায়গায় পৌঁছালে তুই, লাস্ট কোন জায়গায় পৌঁছায় সেটাকে বলা হয়, লাস্ট কোন জায়গায় পৌঁছায় সেটাকে কি বলা হয়, মিনিমাম স্টক লেভেল। যে এর নিচে তুই নামতে দিস না। সাপোজ দেখা যাচ্ছে তুই 500 টাকার নিচে রাখিস না, 500 টাকা অ্যাটলিস্ট রেখে দিস, তাহলে 500 টাকাটাকে কি বলা হবে, মিনিমাম স্টক লেভেল। তুই একদম মিনিমাম কোথায় আসলে আবার তুই তার থেকে আর নামতে দিবি না, এটা হচ্ছে মিনিমাম স্টক লেভেল। এরপর হচ্ছে দেখ, যখনই তুই 2,000 টাকা মেনটেন করছিস, আস্তে আস্তে যখন খরচ হয়ে যাচ্ছে তখন কি তুই আবার দেখা যাচ্ছে প্যারেন্টস এর থেকে টাকা চেয়ে নিচ্ছিস খরচার জন্য। তাহলে যে তুই যে পরিমাণে, সাপোজ 700 টাকায় আসলে তুই টাকা চেয়ে নিস, যে পরিমাণে গেলে আমরা আবার টাকা চেয়ে নিচ্ছি সেটাকে কি বলা হবে, রিঅর্ডার কোয়ান্টিটি। সেটাকে কি বলা হবে, রিঅর্ডার লেভেল, সরি কোয়ান্টিটি, সরি রিঅর্ডার লেভেল। আর যতটা পরিমাণে চাইছিস, সাপোজ তোর 700 টাকায় পৌঁছে গেলে তুই আবার 1,300 টাকা চাইছিস, যতটা পরিমাণে চাইছিস সেটাকে কি বলা হবে, হাউ মাচ কোয়ান্টিটি তুই চাইছিস সেটাকে কি বলা হবে, রিঅর্ডার কোয়ান্টিটি। কি বললাম, ফার্স্টে বললাম সব থেকে বেশি তুই কতটা স্টক, সব থেকে বেশি তুই কতটা টাকা পার্সে মেনটেন করিস সেটাকে বলা হবে ম্যাক্সিমাম স্টক লেভেল। তুই ওটাকে ইউজ করতে 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 একদম মিনিমাম কোন জায়গায় নামাস তার থেকে আর নামতে দিস না, যে মিনিমাম জায়গায় রাখি সেটাকে বলা হবে মিনিমাম স্টক লেভেল। কোন পজিশনে গেলে তুই আবার তোর বাবার থেকে টাকা চাইবি বা মায়ের থেকে টাকা চাইবি সেই পজিশনটাকে বলা হবে রিঅর্ডার লেভেল। আর কতটা পরিমাণে টাকা চাইবি সেটাকে বলা হবে রিঅর্ডার কোয়ান্টিটি। রিলেট কর কোনো কোম্পানি স্টকের সাথে, সাপোজ জামার ব্যবসা, সুতো কিনতে লাগে, সুতো আমি কতটা পরিমাণে মেনটেন করবো, ম্যাক্সিমাম কতটা রাখবো সেটাকে বলা হবে ম্যাক্সিমাম স্টক লেভেল। কেন ম্যাক্সিমাম স্টক লেভেল, আমি তো অনেক রাখতে পারি, যত টাকা থাকে সব দিয়ে সুতো জমা করে রেখে দিতে পারি। তার সমস্যা কি, আমার টাকা আটকে যাবে।
এক নম্বর। 2 নম্বর, বেশি স্টক মেনটেন করলে হয়তো দেখা যাবে সুতোটা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে, 2 নম্বর। 3 নম্বর, আমাকে বেশি জায়গা লাগবে মেনটেন করতে, তো মাল্টিপল সমস্যা আছে। তার জন্য আমরা যতই আমাদের অ্যাবিলিটি থাকুক না কেন, আমরা বেশিটা মেনটেন করব না। তো যতটা পরিমাণে আমরা ম্যাক্সিমাম মেনটেন করছি সেটাকে বলা হবে ম্যাক্সিমাম স্টক লেভেল। মিনিমাম স্টক লেভেল, যেখানে আমাদের একদম কমে আসে, তার থেকে আমরা নিচে নামতে দিই না। তোদের মনে হবে কেন নামতে দিই না? যদি আমাদের সুতো মিনিমামের থেকে অনেকটা নেমে যায়, সাপোজ ধর সুতো একদম নেই, সুতো একদম নেই, কোনো কিছু নেই, তাহলে কি হবে? প্রোডাকশন আমাদের আটকে যাবে, প্রোডাকশন আটকে যাবে। প্রোডাকশন যদি আটকে যায় কি হবে? ওয়ার্কাররা বসে থাকবে, ওয়ার্কাররা বসে থাকবে। আর ওয়ার্কাররা যদি বসে থাকে, ওয়ার্কারদের মাইনে তো দিতেই হবে। লসটা কার হচ্ছে? আলটিমেটলি কোম্পানির লস। কিভাবে লস হচ্ছে? যদি সুতো না থাকে তো প্রোডাকশন আটকে যাবে, আর প্রোডাকশন যদি আটকে যায়, ওয়ার্কারদের তো তবুও মাইনে দিতেই লাগবে। তাহলে যে মাইনেটা দিচ্ছি তার বদলে কোনো খাটনি হচ্ছে না, তাহলে সেটাতে আমার অ্যাজ আ ওনার হিসেবে আমার লস হচ্ছে। তার জন্য আমাদের একটা স্টক মেনটেন করা দরকার, যাতে আমাদের কি হয়, যাতে আমাদের প্রোডাকশন আটকে না যায়, যাতে আমাদের প্রোডাকশন আটকে না যায়। তো যাই হোক, যে লাস্ট যে লেভেলে আসতে দিচ্ছি সেটাকে বলা হচ্ছে মিনিমাম স্টক লেভেল। এবার আমাদের তো অভ্যাসই আছে ভুলে যাওয়া। তো যদি সাপোজ কেউ ভুলে গেছে বা কোনো সমস্যা যার জন্য মিনিমাম স্টক লেভেলের নিচেও নেমে গেছে, মিনিমাম স্টক লেভেলের নিচেও নেমে গেছে, কিন্তু তখনও শেষ হয়নি, সেই পজিশনটাকে কি বলা হয়? ডেঞ্জার স্টক লেভেল। ডেঞ্জার স্টক লেভেল। তো এই কটা লেভেল আমাদের মনে রাখতে লাগবে। আর ম্যাক্সিমাম আর মিনিমামে, ম্যাক্সিমাম স্টক লেভেল মিনিমাম স্টক লেভেলে মাঝে যেটা হয় সেটাকে কি বলা হয়? অ্যাভারেজ স্টক লেভেল। তো আমরা একে একে আসবো আর কিভাবে সেগুলোকে বার করতে লাগে জেনে নেবো। তো এত অব্দি কনসেপ্টটা কি ক্লিয়ার? যে ম্যাক্সিমাম স্টক লেভেল কাকে বলে, ম্যাক্সিমাম কতটা আমরা স্টক মেনটেন করব, মিনিমাম মানে কোন জায়গায় থেকে আমরা স্টককে নামতে দিই না। এবার তারপরে যদি গাফিলতির জন্য ভুলে যাই লাস্ট কোন জায়গায় এসে থামে, সেটাকে কি বলা হচ্ছে? ডেঞ্জার স্টক লেভেল। আর রিঅর্ডার লেভেল মানে কোন পজিশনে গেলে আমরা আবার অর্ডার দেব কেনার জন্য, রিঅর্ডার লেভেল। রিঅর্ডার কোয়ান্টিটি মানে কতটা পরিমাণে আমরা কিনবো, সেটা হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি। বল, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট কথা হচ্ছে কনজাম্পশন কাকে বলে, এন্ড লিড টাইম কথাটা আমরা বারবার ইউজ করবো, সেটার মানেটা কি? আর সাপোজ তুই ধর অ্যামাজনে অর্ডার দিলি কোনো কিছু, আর সাপোজ তুই অ্যামাজনে অর্ডার দিলি কোনো কিছু, জিনিসটা কি এখন অর্ডার দিলে 1 ঘন্টার মধ্যে চলে আসবে? ব্লিঙ্কিট না, 10 মিনিটসে চলে আসবে। যাই হোক, যখনই কোনো কিছু অর্ডার দিবি সেটা তো একটা আসতে সময় লাগে। তুই যদি তোর পাস্ট এক্সপিরিয়েন্স দেখিস, দেখা যাচ্ছে অ্যামাজন তোকে একদিনেও দিয়ে দেয়, মানে নেক্সট ডে তোকে ডেলিভারি দিয়ে দেবে। আবার অনেক সময় এরকম করছে 4-5 দিন ডিলে করছে, বা অনেক সময় এরকম করছে ম্যাক্সিমাম 10 দিন, তার থেকে বেশি অ্যামাজন ডিলে করছে না। তাহলে কতটা সময় তোর কাছে জিনিসটা আসছে সেটাকে কি বলা হয়? লিড টাইম। তার মানে লিড টাইম কত রকম হতে পারে? 3 রকম। একটা হচ্ছে ম্যাক্সিমাম লিড টাইম, মানে ম্যাক্সিমাম তোকে কতটা সময় লাগাবে, তার থেকে বেশি আর কখনোই দেরি করবে না। ম্যাক্সিমাম লিড টাইম, যেরকম আমরা দেখলাম অ্যামাজনের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিড টাইম দেখা যাচ্ছে 10 দিন, তার থেকে অ্যামাজন বেশি লেট করে না। মিনিমাম লিড টাইম, যে খুব তাড়াতাড়ি অ্যামাজন কত তার দিনের মধ্যে তোকে ডেলিভারি দিচ্ছে এক্সট্রা চার্জেস ছাড়া, দেখা যাচ্ছে যেটা সব থেকে কম সময় তোকে ডেলিভারি দিয়ে দিচ্ছে, সেটা দেখা যাচ্ছে কি মিনিমাম লিড টাইম। মিনিমাম লিড টাইম দেখছি আমরা 1 ডে, একদিনের মধ্যে দিয়ে দিচ্ছে। আর সাধারণত, সাধারণত কতটা সময়ের মধ্যে তোকে ডেলিভারি দেয় বেশিরভাগ ক্ষেত্রে, সেটাকে কি বলা হবে? নর্মাল। সাধারণত তাই হয়ে থাকে, বা এটাকে অনেক সময় বলা হয় অ্যাভারেজ লিড টাইম। অ্যাভারেজ লিড টাইম, যেরকম আমরা দেখছি অ্যাভারেজ সাধারণত অ্যামাজন দেখা যাচ্ছে 5 দিন লাগায়, তাহলে এই 5 দিনটাকে কি বলা হচ্ছে? অ্যাভারেজ লিড টাইম, যে 5 দিনের মধ্যে চলে আসে। তাহলে লিড টাইম বোঝা গেল, যে কতটা সময়ের মধ্যে আমি অর্ডার দিলে আমার গুডসটা আমার গোডাউনে আসবে, সেই সময়টা কি বলা হবে? লিড টাইম, যে কতটা আমার সময় লাগে। সব থেকে বেশি সময় লাগলে ম্যাক্সিমাম লিড টাইম, সব থেকে কম সময় লাগলে মিনিমাম লিড টাইম, আর অ্যাভারেজ মিডিলের লিড টাইমটা সাধারণত যেটা হয়ে থাকে। অনেক সময় অ্যাভারেজ লিড টাইম দিয়ে দেবে না, আমরা নর্মাল বার করতে পারবো অ্যাভারেজ যেভাবে বার করি, ম্যাক্সিমাম লিড টাইম এলটি লিখে দিচ্ছি প্লাস মিন লিড টাইম
LT ডিভাইডেড বাই 2 করে আমরা ইজিলি বার করতে পারবো অ্যাভারেজ লিড টাইম কত হবে। তো লিড টাইম নিয়ে কোনো সমস্যা নেই, পাক্কা? হ্যাঁ। কথা হচ্ছে কনজাম্পশন। কনজাম্পশন বা এটারই অনেক আরেকটা কথা ইউজ হয়, যেটা ইচ্ছা লিখতে পারি, সেটা হচ্ছে ইউজেজ, মানে কতটা করে ইউজ করি। সাপোজ তুই দেখা যাচ্ছে প্রত্যেকদিন কলেজ গেলে কতটা করে খরচ করিস, দেখা যাচ্ছে প্রত্যেকদিন তুই 50 টাকা করে খরচ হচ্ছে, তাহলে এটা প্রত্যেকদিন কতটা করে তুই ইউজ করছিস, কতটা তুই কনজাম করছিস, সেটা কি বলা হয় কনজাম্পশন অথবা ইউজেস। যেরকম আমার প্রোডাকশনে দেখছি আমি প্রত্যেকদিন 5খানা রিলে সুতো লাগছে, তাহলে এটা কি প্রত্যেকদিন আমি কতটা করে কনজিউম করছি। এবার এই কনজাম্পশন বা ইউজেসটা কিভাবে আমরা বার করব, সাধারণত আমরা যেটা আমাদের লিড টাইম দেওয়া থাকবে, যেরকম ডেতে বললাম, তাহলে কনজাম্পশন বা ইউজেসটাও আমরা ডেতেই ক্যালকুলেট করব। যদি লিড টাইম আমাদের থাকে এটা উইকে আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কনজাম্পশন বা ইউজেসটা আমরা তখন উইকে ক্যালকুলেট করব। লিড টাইম যেটাতে থাকবে কনজাম্পশন বা ইউজেসটাও সেটাতেই আমাদের যেন থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে লাগবে। আর যদি সেটাতে না থাকে, কোশ্চেন যদি টাফ করে, কোশ্চেন এইসব জায়গাগুলোতেই টাফ করে, আর যদি আমাদের না থাকে তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার আমাদের ভুল আসবে। তো কনজাম্পশন আর লিড টাইম যেন ইউনিট গুলো সেম হয়। লিড টাইম যদি ডেতে, তো কনজাম্পশনও দেখবো যে পার ডে আমি কতটা কনজিউম করছি। লিড টাইম যদি উইকে বলছে 2 উইক লাগে বা 3 উইক লাগে বা 4 উইক লাগে, যদি উইকে থাকে আমরা উইকেই দেখবো যে আমরা 1 উইকে কতটা কনজাম করছি। তো এত অব্দি কোনো ডাউট না থেকে থাকে, আমরা একে একে ফর্মুলাতে আসবো যে স্টক লেভেল কি করে বার করতে লাগে। ফার্স্ট ফর্মুলা আমাদের কি আসছে, রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল মানে কি বললাম, কতটা লেভেলে গেলে আমরা অর্ডার দেব, মানে কোন লেভেলের স্টক আমাদের নেমে গেলে আমরা আবার অর্ডার দেব, সেটা কি বলা হবে কি রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল কি করে বার করব, ম্যাক্সিমাম কনজাম্পশন, ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম, ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম। যে আমি পার ডে যদি ম্যাক্সিমাম, দেখ তুই কলেজ গেলে 50 টাকা খরচ করিস, এটা সাধারণত হয়ে থাকে। যদি টাকা কম থাকে তুই 30 টাকা খরচ করিস, কারণ তোকে 30 টাকা খরচ হবে যাতায়াত করতে গেলে। আর যদি টাকা বেশি হয়ে যায়, বেশি তো হয় না, যাই হোক টাকা থাকলে তুই 90 টাকা খরচ করিস। তাহলে 3 রকম ভাবে তুই ইউজ করছিস। বেশিরভাগ ক্ষেত্রে তুই 50 টাকা খরচ করছিস, কম হলে 40 টাকা 30 টাকা, আর সব থেকে বেশি হলে 90 টাকা। তাহলে 90 টাকা যে তুই সব থেকে বেশি কনজাম করছিস, ইউজ করছিস, খরচ করছিস, সেটা কি বলা হবে কি ম্যাক্সিমাম কনজামশন। রিঅর্ডার লেভেল কি করে আসবে, সেই ম্যাক্সিমাম কনজামশন মানে আমাদের 90 টাকাটাকে নেব ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম, মানে বাবার কাছে টাকা চাইলে বাবা দেখা যাচ্ছে 2-3 দিন পর দিচ্ছে, ম্যাক্সিমাম 5 দিন পর দিচ্ছে, তাহলে ম্যাক্সিমাম কতদিন পর দিচ্ছে, 5 দিন পর দিচ্ছে, সেটা কি বলা হচ্ছে ম্যাক্সিমাম লিড টাইম। তাহলে ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম। এটা অ্যাকচুয়ালি কেসটা কি হয়, যে আমরা লজিকটা বলছি দেখ, যদি বেশি সমস্যা হয় হেডেক নেওয়ার দরকার নেই, কারণ ফর্ম্যাটে মনে রাখতে লাগবে। একটাই বলছি, যদি এরপরে মনে হয় লজিকে ইন্টারেস্ট আছে পরে বলবো, এখন আগে ফর্ম্যাটটা দেখে নে। দেখ রিঅর্ডার লেভেলটা কি বলা হচ্ছে, যে কোন লেভেলে গেলে অর্ডার দেব, কোন লেভেলে গেলে অর্ডার দেব, যাতে যে লেভেলটাতে গেলে সবকিছু ঠিকঠাক মেনটেন থাকবে। মেনটেন থাকবে মানে সেই জিনিসটা আস্তে আস্তে, আজ অর্ডার দিলে এক্ষুনি আসবে না, সেই জিনিসটা আস্তে আস্তে যেন আমার প্রোডাকশন না আটকে যায়, সেই লেভেলটাতে গেলেই আমি অর্ডার দেব। কিভাবে, আমি খারাপ সিচুয়েশন ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম কতটা সময় লাগতে পারে, তাই নিলাম কি ম্যাক্সিমাম লিড টাইম। যে সব থেকে খারাপ সিচুয়েশন, অ্যামাজন আমাকে 10 দিন টাইম নেবে, তাহলে ম্যাক্সিমাম লিড টাইম। আর দেখলাম ম্যাক্সিমাম যদি আমার প্রোডাকশন হয়, ম্যাক্সিমাম যদি আমি ইউজও করি, সেটা তো কতটা করে করব, তার থেকে তো বেশি করব না। তো এটা হচ্ছে আমি একদম এক্সট্রিম সিচুয়েশন ধরে নিলাম, যে ম্যাক্সিমামও যদি ইউজ করি, ম্যাক্সিমাম যদি এতটা সময় লাগে, তাতেও যেন আমার প্রোডাকশনটা থেমে না থাকে, সেই লেভেলটাতে থাকতে থাকতে আমি আবার অর্ডার দিয়ে দেবো। এটা কি বলা হবে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম। এরপর অনেক সময় আমাদের কোশ্চেনে থাকবে সেফটি স্টক, কোশ্চেনে অনেক সময় সেফটি স্টক থাকে। যদি কোশ্চেনে সেফটি স্টক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা বদলে যায়। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হয়, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম, মানে সেফটি স্টক প্লাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। কথা হচ্ছে সেফটি স্টক মানেটা কি, সেফটি স্টক মানে আমরা একটা স্টক মেনটেন করছি সেফটির জন্য, যাতে একদম স্টক আউট সিচুয়েশন না হয়ে যায়।
যে স্টক নেই, প্রোডাকশন আটকে গেল, সেটা যাতে না হয় আমরা একটা স্টক মেনটেন করছি, সেটাকে বলা হচ্ছে সেফটি স্টক। এবার যদি সেফটি স্টক থেকেই থাকে, তাহলে আমি কেন এক্সট্রিম সিচুয়েশনে যাবো যে ম্যাক্সিমাম কনজাম্পশন ম্যাক্সিমাম লিড টাইম? সেজন্য সেফটি স্টক থাকলে ফর্মুলা তখন কি হয়ে যায়, সেফটি স্টক প্লাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। কোশ্চেন করতে গিয়ে বাকিটা আরো ক্লিয়ার হবে। যদি ম্যাক্সিমাম স্টক লেভেল ম্যাক্সিমাম কতটা থাকে, ম্যাক্সিমাম কতটা হতে পারে, কি করে বেরাবে? রিঅর্ডার কোয়ান্টিটি কতটা পরিমাণে কিনছি, রিঅর্ডার কোয়ান্টিটি কতটা পরিমাণে কিনছি প্লাস রিঅর্ডার লেভেল কতটা পরিমাণ আমার ছিল, রিঅর্ডার কোয়ান্টিটি কতটা পরিমাণ কিনছি প্লাস রিঅর্ডার লেভেল কতটা পরিমাণ আমার ছিল, মাইনাস মাইনাস যতদিন না আসছে ততদিন তো কিছু তো ইউজ করব, সেটা কতদিন, ততদিন কতটা ইউজ করছি, মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম লিড টাইম। এটাই হচ্ছে এটার ফর্মুলাটা কি, রিঅর্ডার কোয়ান্টিটি কতটা পরিমাণে কিনছি প্লাস রিঅর্ডার লেভেল কতটা পরিমাণে লেভেলে থাকতে থাকতে আমি অর্ডার দিয়েছি, মাইনাস মাইনাস কেন, কারণ ততদিনের মধ্যে যতটা ইউজ করব, কি মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম লিড টাইম। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্টক লেভেল, এর থেকে বেশি এটা উঠতে পারে না। হ্যালো, ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে মিনিমাম স্টক লেভেল। মিনিমাম স্টক লেভেল মানে হচ্ছে একদম নিচে কতটা নামতে পারে, নিচে কতটা নামতে পারে রিঅর্ডার লেভেল, যে লেভেলে থাকতে থাকতে আমরা অর্ডার দিয়েছি, মাইনাস সেখান থেকে লেস হবে কতটা, যদি আমি অ্যাভারেজে কনজিউম করি ইন্টু অ্যাভারেজ লিড টাইম, যতদিন জিনিসটা আমার আসছে না। তাহলে কি করে বেরাচ্ছে মিনিমাম স্টক লেভেল, রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। নেক্সট আসছে হচ্ছে অ্যাভারেজ স্টক। অ্যাভারেজ স্টক লেভেল কি বললাম, ম্যাক্সিমাম আর মিনিমামের অ্যাভারেজ, মানে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2। অথবা এটারই আরেকটা বার করার ফর্মুলা, যখন আমাদের কোশ্চেনে ম্যাক্সিমাম স্টক লেভেল থাকবে না আর আমরা বারো করতে পারবো না ম্যাক্সিমাম স্টক লেভেল, সেক্ষেত্রে কি করে বার করবো, মিনিমাম স্টক লেভেল প্লাস 1/2 ইন্টু আরও কিউ, আরও কিউ মানে রিঅর্ডার কোয়ান্টিটি কতটা পরিমাণে কিনছি। আর ডেঞ্জার লেভেল গেলে সেটার ফর্মুলা কি, অ্যাভারেজ কনজাম্পশন কতটা করে অ্যাভারেজে কনজাম করছি ইন্টু অ্যাভারেজ লিড টাইম, এমার্জেন্সি লিড টাইম। এমার্জেন্সি লিড টাইম মানে কি, আমি আমার সাপ্লায়ারকে ফোন করে বলবো যে ভাই তুই আমাকে তাড়াতাড়ি করে দে, তুই না হয় আমার থেকে এক্সট্রা চার্জেস নিস। সেটা হচ্ছে এমার্জেন্সি লিড টাইম, যে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যেন তাড়াতাড়ি করে আমার কাছে গুডসটা চলে আসে। তাহলে ডেঞ্জার স্টক লেভেলের ফর্মুলা কি, যে অ্যাভারেজ স্টক, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু এমার্জেন্সি লিড টাইম। বল ফর্মুলা গুলো কি সবার মুখস্থ হয়েছে, ডাউট আছে কোনো ফর্মুলাতে? না ডাউট নেই কোনো। না ডাউট নেই। ওকে, তো আমরা ইয়ারে কোশ্চেন দেখে নিচ্ছি। 2022 তো হয়ে গেছে, 2022 আর কিছু করার নেই। আচ্ছা, 2022 একটা বাকি আছে, দেখ। বলেছে আমাদের অর্ডার লেভেল বার করতে, বলেছে আমাদের অর্ডার লেভেল বার করতে। অর্ডার লেভেল মানে কি, রিঅর্ডার লেভেল, কোন পরিমাণে গেলে আমরা সেটাকে অর্ডার দেব। কোশ্চেন আমাদের কোশ্চেন আমাদের সেফটি স্টক বলেছে 20 দিনের মেনটেন করি, আর বলেছে যদি আমরা আজ অর্ডার দিই সেটা আসতে কতটা সময় লাগে, 15 দিন সময় লাগে। যদি আমরা আজ অর্ডার দিই সেটা আসতে কতদিন সময় লাগে, 15 দিন সময় লাগে। দেখ তাহলে ফর্মুলা কি করে হচ্ছে, যদি 2022-এরটাই আমরা কন্টিনিউ করি, তাহলে কি হচ্ছে, রিঅর্ডার লেভেল আমাকে ইনফরমেশন কি কি দিয়েছে, 1 নম্বর দিয়েছে সেফটি স্টক, বলেছে কত দিনে, 20 দিনের। বলেছে আমাদের ইনফরমেশন আর কি দিয়েছে, ইনফরমেশন দিয়েছে যে আজ অর্ডার দিলে কতদিন সময় লাগে, লিড টাইম বলেছে কতদিন, 15 দিনে। আর আমরা জানি পুরো বছরে অ্যানুয়াল আমাদের কতটা লাগবে, আমরা দেখেছিলাম অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আমাদের 12,000 ইউনিট, 12,000 ইউনিট। আর আমাদের পুরো বছরে কতদিন আছে,
ডেজ কতদিন আছে? 300 ডেজ আমাদের কোশ্চেনে বলেছিল। এটা আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এবার আমাদের বার করতে লাগবে রিঅর্ডার লেভেল, যে কতটা পরিমাণে আমরা অর্ডার দেব। তো যদি আমরা রিঅর্ডার লেভেল বার করতে যাই, ফর্মুলা কি ছিল? ফর্মুলা কি ছিল? ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম, এটা আমাদের ফর্মুলা ছিল। তো আমাকে বল, এখানে কি ম্যাক্সিমাম লিড টাইম বলা আছে? শুধু একটাই বলা আছে, কি সেটা? 15 দিন। তাহলে এটা কি আমার ম্যাক্সিমাম লিড টাইম? এটা কি আমার ম্যাক্সিমাম লিড টাইম? নর্মাল লিড টাইম। একদম কিছু না বলা মানে অ্যাভারেজ লিড টাইম, অথবা এটারই আরেকটা নাম নর্মাল লিড টাইম। এটা একটা নাম নর্মাল লিড টাইম। তাহলে এই ফর্মুলাতে আমি লাগাতে পারবো না, ইনফরমেশন দেওয়া নেই। তার সাথে সাথে আরেকটা হিন্টস হিসেবে, যে আমাদের সেফটি স্টক দিয়েছে। আমরা তো একটা ফর্মুলা জানতাম, যেখানে আমাদের সেফটি স্টক থাকলে সেটাকে আমরা কনসিডার করি। সেকেন্ড ফর্মুলাটা দেখ, সেফটি স্টক প্লাস অ্যাভারেজ কনজাম্পশন ইনটু অ্যাভারেজ লিড টাইম। তাহলে আমরা এটাকে এবার ইউজ করব। ফর্মুলাটা কি ছিল? সেফটি স্টক প্লাস অ্যাভারেজ কনজাম্পশন ইনটু অ্যাভারেজ লিড টাইম। তো এবার এটাকে যদি আমরা এভাবে যদি বার করি, তাহলে কি বেরাবে দেখ। প্রথমে আমাদের সেফটি স্টক বার করতে লাগবে। কি করে পাবো সেফটি স্টক? পুরো বছরে আমি কতটা কনজিউম করি? 12,000 ইউনিট কনজিউম করি। পুরো বছরে আমি 12,000 ইউনিট কনজিউম করি। কত দিনে সেটা? 300 দিনে। কত দিনে? 300 দিনে। তাহলে আমি বলতে পারি পার ডে আমি কতটা কনজিউম করি। কি করে পাচ্ছি? পুরো বছরে আমি যদি 12,000 ইউনিট কনজিউম করি, পুরো বছর কত দিনে? 300 দিনে। তাহলে আমি পার ডে কতটা কনজিউম করছি? তাহলে 12,000 ডিভাইড বাই 300, পার ডে কনজিউম পেয়ে গেলাম। সেফটি স্টক কত দিনের? 20 দিনে মেনটেন করতে হবে, ইন্টু 20। একদিনে কনজাম্পশন ইন্টু 20 দিন, মানে সেফটি স্টক পেয়ে গেলাম। কি করে পেলাম? পুরো বছরে যদি 12,000 কনজিউম করি, তাহলে একদিনে কত করি? 12,000 ডিভাইড বাই 300 দিন। একদিনে যদি আমি 12,000 ডিভাইড বাই 300 ইউজ করি, তাহলে 20 দিনে কতটা করি? ইন্টু 20 দিন। করে পেলাম কি? আমার সেফটি স্টক পেয়ে গেলাম। নেক্সট, সেফটি স্টকের সাথে কি অ্যাড হয়? সেফটি স্টকের সাথে কি অ্যাড হয়? অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। অ্যাভারেজ কনজাম্পশন কত আমাদের? আমাদের অ্যাভারেজ কনজাম্পশন কিছু বলা নেই। অ্যাভারেজ কনজাম্পশন কিছু বলা নেই মানে কি? আমরা যেভাবে বার করলাম, কত? 12,000 তো পুরো বছরে ইউজ করছি, আর 300 দিনে কতটা ইউজ করছি ডিভাইড বাই 300, তাহলে একদিনে কতটা ইউজ করছি পেয়ে গেলাম। পার ডে কনজাম্পশন পেয়ে গেলাম। কি হবে? 12,000 ডিভাইড বাই 300। দেখ, আমাদের লিড টাইম কিসে দেওয়া? 15 দিনটা কিসে দেওয়া? ডে তে দেওয়া। তার জন্য আমাদের কনজাম্পশন কিসে বার করা উচিত ছিল? ডে তে। আর আমরা দেখ ডে তেই বার করলাম, কারণ 300 দিয়ে ডিভাইড করলাম। তো 12,000 ইন্টু 300, 12,000 ডিভাইড বাই 300 ইন্টু লিড টাইম কত? কত দিনের? 15 দিনের, ইন্টু 15। তাহলে আমাদের ROL কত আসছে? চোদ্দশো। 1400, একদম। বল, কোনো ডাউট আছে কি? ROL তাহলে আমাদের বোঝা কমপ্লিট, সেকেন্ড ফর্মুলাটা আমাদের হয়ে গেছে। এনিওয়ান, এনি ডাউট? না, ডাউট না স্যার। না। আচ্ছা, এই অঙ্কটা এবার করতে পারবি তোরা? তাহলে এটা আমি আর করাবো না। কি জানতে চেয়েছে? সবসময় আগে পড়বি কি জানতে চেয়েছে। জানতে চেয়েছে ইওকিউ। ইওকিউ কি ব্যবহার করতে হবে আমরা জানি, 2AO/C। এ কত আমাদের? 2,000 ইউনিট। ও কত আমাদের? 400 টাকা। সি কত আমাদের? বলেছে কস্ট পার ইউনিট।
তার ইউনিটে বলেছে 100 টাকা, আর ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম বলেছে 10%। তাহলে আমাদের সি কত? সি ইকুয়াল টু, সি কত আমাদের? 100 টাকা, তার কত? 10%। তাহলে সি কত আমাদের? 10 টাকা। তাহলে 2 এও পেলাম, ও পেলাম, সিও পেলাম। তো এবার বার করে ফেলতে পারবো ইজিলি যে ইও কিউ কত। হ্যাঁ। নেক্সট বলেছে ফ্রিকোয়েন্সি অফ অর্ডার, মানে কত ঘন ঘন সেটাকে অর্ডার দেওয়া হয়। ফ্রিকোয়েন্সি অফ অর্ডার তার মানে এটা কি? তার মানে এটাই নাম্বার অফ অর্ডার, কতবার অর্ডার দিতে লাগবে। কতবার অর্ডার দিতে লাগবে আমরা পারবো কিভাবে? এ ডিভাইডেড বাই ইও কিউ, যেটা আমাদের এ বেরালো কোনটা? 2000। এ ডিভাইডেড বাই ইও কিউ যেটা আমাদের বেরাবে, ইজিলি হয়ে যাবে। হ্যাঁ। বলেছে ইভ্যালুয়েট করছে যদি আমি 1000 টাকা করে জিনিস কিনি প্রত্যেকটা লটে, আর যদি ডিসকাউন্ট দেয় 2%, সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো কি করবো না। ঠিক সেম ভাবে ইভ্যালুয়েশন অফ অফার পার্টিকুলার একটা ঘর হবে অর্ডার সাইজ অ্যাট ইউকিউ, আর একটা ঘর হবে অর্ডার সাইজ অ্যাস 1000 ইউনিট। তো এই করে আমরা বার করে নিতে পারবো ইজিলি। যদি ডাউট হয় বলবি আমাকে পরে, নিজে থেকে চেষ্টা করিস। এটাতে ওটাতে পুরো সেম অঙ্ক। দেখ এই অঙ্কটাতে দেখ কি বলেছিল 2018 সালে। কোশ্চেনটাতে বলেছিল যে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত, এর লাগে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত? 12,000 ইউনিট লাগে বলেছিল। অর্ডারিং কস্ট একটা অর্ডার করতে কত টাকা খরচ হচ্ছে? 2000 টাকা খরচ হচ্ছে। ঠিক আছে। ক্যারিং কস্ট বলেছে 20% অন অ্যাভারেজ ইনভেন্টরি, বলেছে কত? 20% খরচ হয়। আর বলেছে কস্ট কত? একটা ইউনিটের জন্য 60 টাকা। আমাদের ফার্স্ট জানতে চেয়েছে ইউকিউ কত। ইউকিউ আমরা বার করতে পারবো, ইউকিউ আমরা বার করতে পারবো। আমরা 2018 সালেরটা দেখে নিচ্ছি। 2018 সালে কি বলেছে? ইওকিউ জানতে চেয়েছে। ইওকিউ কি করে বেরাবে? 2 AO বাই সি। এখানে এ কত আমাদের? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলে দিয়েছে আমাদের? 12,000 ইউনিট। 12,000 ইউনিট। এটা আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বলেই দিয়েছে। তাহলে ওখানে লিখে দিই এ কত? 12,000 ইউনিট। নেক্সট ও কত বলেছে আমাদের? ও বলেছে অর্ডারিং কস্ট 2000। তাহলে আমরা ও এর জায়গায় বসিয়ে দিই কত? 2000। সি কত বলেছে আমাদের? ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। পার ইউনিটের খরচ কত? পার ইউনিটের খরচ 60 টাকা। তাহলে পার ইউনিটের খরচ কত? 60 টাকা ইন্টু তার উপর কত টাকা, কত পার্সেন্ট আমার কস্ট করছে সেটা মেনটেন করতে? 20%। তাহলে 60 টাকা ইন্টু তার 20% আমার এক্সপেন্স হচ্ছে। তাহলে কত হচ্ছে? 60 টাকা 20%, 12। 12 টাকা গেল। তাহলে এবার এখান থেকে আমাদের ইউকিউ চলে আসবে 2 ইন্টু 12,000 ইন্টু 2000 বাই 12 টাকা। পড়ে আসবে মনে হচ্ছে 2000 আসবে মনে হচ্ছে, দেখো। হুম, 2000। 2000 তাই তো? হ্যাঁ। তাহলে 2000 কি এটা কোয়ান্টিটি, মানে আমরা লিখবো কি এখানে ইউনিট ইউনিট। লিখবো। গেল ইওকিউ ফার্স্ট পার্ট হয়ে গেছে এটা। নেক্সট বলেছে কি? অর্ডারিং লেভেল। অর্ডারিং লেভেল মানে রিঅর্ডার লেভেল। তো রিঅর্ডার লেভেল কি করে পারবো? সরি, রিঅর্ডার লেভেল কি করে পাবো? ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম।
বাট এখানে কি ম্যাক্সিমাম মিনিমামের কোনো কথা বলেছে? না। এখানে দেখ কার সাথে সেফটি স্টক বলেছে 20 দিনের। ঠিক আগের যে অঙ্কটা ছিল সেম সেম অঙ্ক, 2-3 বার ধরে রিপিট হয়েছে ইয়ারে। সেম অঙ্ক। কত? সেফটি স্টক 20 দিনের কনজাম্পশন। কি করে পাবো? সেফটি স্টক প্লাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। সেফটি স্টক কত আমার? পুরো বছরে আমি ইউজ করছি কত? 12,000 ডিভাইড বাই পার ডে কত, তার মানে 12,000 ডিভাইড বাই 300 পার ডে আমি, কারণ 300 দিন আমাকে বলে দিয়েছিল যে 300 দিন কাজ হচ্ছে, তাহলে 12,000 ডিভাইড বাই 300 ইন্টু সেফটি স্টক কত দিনে আমাদের মেনটেন করতে হবে? 20 দিনে, ইন্টু কি হবে 20 গেল সেফটি স্টক, প্লাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। অ্যাভারেজ লিড টাইম কিসে দেওয়া আছে? অ্যাভারেজ লিড টাইম ডেতে দেওয়া আছে, তাহলে অ্যাভারেজ কনজাম্পশন কিসে বার করব? ডেতে বার করব। অ্যাভারেজ কনজাম্পশন কত? 12,000 পুরো বছরে ইউজ করছে মানে 300 দিনে, তাহলে একদিনে কত ইউজ করছি? 12,000 ডিভাইড বাই 300 ইন্টু কতদিন অ্যাভারেজ লিড টাইম? 15 দিন। তো এখান থেকে আমাদের ক্যালকুলেট করলে চলে আসবে যেটা আগে এসেছিল 1400 ইউনিট, কারণ সেম জিনিস আছে। নেক্সট আমাকে জানতে চেয়েছে মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল কত হবে? তো আমরা নিচে মিনিমাম লেভেল লিখে ফেলি। মিনিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেলের ফর্মুলা কি বল? Reorder level minus average consumption into average lead time. একদম, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। এবার এই ক্ষেত্রে কি হবে আমাদের? রিঅর্ডার লেভেল কত আমাদের? আমরা আগে ক্যালকুলেট করলাম কত? 1400। অ্যাভারেজ কনজাম্পশন আমরা পেলাম কত? 12,000 পুরো বছরে ডিভাইড বাই 300 একদিনে, ইন্টু অ্যাভারেজ লিড টাইম আমরা কত পেয়েছি? 15 দিন 15 টাইম লাগে। তাহলে আমাদের কত আসছে? আই থিঙ্ক 800 নাকি? 600, 800 800। মিনিমাম স্টক লেভেল বোঝা গেল? কারোর ডাউট আছে? না না নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল। ম্যাক্সিমাম স্টক লেভেল কি করে পাবো? ফর্মুলা কি? ROL, যেটা থাকতে থাকতে আমরা অর্ডার দিয়েছি, প্লাস যতটা পরিমাণ অর্ডার দিয়েছি, প্লাস ROQ, মাইনাস যতদিন আসেনি ততদিন তো ইউজ করব। কত? অ্যাভারেজ কনজাম্পশন। minimum consumption. একদম, মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম লিড টাইম, যে মিনিমাম করে যদি কনজিউম করি তাহলেও কতটা হবে। কত হচ্ছে ROL কত আমাদের? আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। ROL কত? 1400। কতটা হচ্ছে ROQ কত? আমি কি বলেছিলাম? ROQ আর EOQ দুটো আলাদা অনেক সময় হয়, আবার অনেক সময় একও হয়ে যায়। যখন আমাদের কিছু নেই, তাহলে কিছু বলেনি কতটা করে কিনছি, তাহলে আমরা কি ধরবো? ROQ ইজ ইকুয়াল টু EOQ। EOQ হচ্ছে কতটা পরিমাণে কেনা উচিত, আর ROQ হচ্ছে কতটা পরিমাণে কিনছি। যদি কিছু না বলে তাহলে আমি কি বুঝবো? যেটা উচিত আমি সেটাই করছি। তার জন্য ROQ কত লিখবো আমরা? 2000 এর মধ্যে 2000 মাইনাস মিনিমাম কনজাম্পশন। কি কিছু বলা আছে? বলার নেই, আমাদের কিছু করারও নেই। ওর জন্য আমাদের এই ক্ষেত্রে মিনিমাম কনজাম্পশন লিখেছি ঠিকই ফর্মুলাতে, কিন্তু যেহেতু কিছু বলার নেই তার জন্য আমাদের কিছু করার নেই, আমাদের অ্যাভারেজ দিয়ে কাজ চালাতে লাগবে। সেটা কিভাবে? 12,000 ডিভাইড বাই 300। মিনিমাম লিড টাইম কি কিছু বলা আছে? কিছু বলার নেই, তার জন্য আমাদের কিছু করারও নেই, তার জন্য আমাদের অ্যাভারেজ দিয়ে কাজ চালাতে লাগবে। সেটা কত? 15। যদি দুটো বলা থাকতো, অ্যাভারেজ আর মিনিমাম, তাহলে ম্যাক্সিমাম বার করতে পারতাম, বা অ্যাভারেজ ম্যাক্সিমাম বলা তাহলেও মিনিমাম বার করতে পারতাম। যখন ম্যাক্সিমাম মিনিমাম কিচ্ছু বলা নেই, সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করারও নেই।
তাহলে বল কত হচ্ছে? 2800। 2800। বল এখানে কোনো ডাউট আছে কারো? না। নেক্সট আর কি জানতে চেয়েছিল? ম্যাক্সিমাম স্টক লেভেল হয়ে গেছে, ব্যাস সবগুলো হয়ে গেছে। বল এখানে এসে আমাদের স্টক লেভেলের কনসেপ্টটাও কমপ্লিট হলো। কারোর ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা কর। ফর্মুলাগুলো এটাই ইউজ হবে সব জায়গায়, সবগুলো আসেনি তার জন্য সবগুলো করানো গেল না, কোশ্চেন এগুলো রিপিটই হয়নি। সাপোজ যদি এটাতেই করে দিই, সাপোজ এটাতে আমাকে অ্যাভারেজ স্টক লেভেল বার করতে বলেছে, সাপোজ আমাকে অ্যাভারেজ স্টক লেভেল বার করতে বলেছে, অ্যাভারেজ স্টক তাহলে কি করে বেরাবে? এটা যদি আমাকে অ্যাভারেজ স্টক লেভেল বার করতে বলে কি করে বেরাবে? ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই 2। তাহলে ম্যাক্সিমাম কত আমাদের? 2800 প্লাস মিনিমাম কত আমাদের? 800, এটা যোগ করে ডিভাইডেড বাই 2 কত হচ্ছে আমাদের? 1800। 1800 হচ্ছে আমাদের অ্যাভারেজ। তো এত অব্দি কোনো কোথাও কারোর কোনো ডাউট নেই? ওকে, তাহলে শর্টে একবার বলে দিচ্ছি সবটা। আরেকটা লাস্ট কনসেপ্ট পড়ে থাকলো, সেটা হচ্ছে আমাদের স্টোর লেজার। স্টোর লেজার 12 যা করেছি সেম জিনিস, আলাদা করে আর বলছি না। যদি মনে হয় বলা দরকার তাহলে যেগুলো করলাম সেগুলোর মধ্যে প্র্যাকটিস করে নিস নেক্সট ডে, তাহলে সেইগুলো যদি কোথাও ডাউট থাকে সেটা ক্লিয়ার করবো, আর তার সাথে সাথে স্টোর লেজারটা করে ফেলবো যদি মনে হয় দরকার আছে। আর না হলে অলরেডি ভিডিও আছে, সেটা একবার রেফার করে নিতে পারিস, সেটা দেখে নিতে পারিস। তো ফার্স্টে আমরা দেখলাম কি ইওকিউ। ইওকিউ হচ্ছে কতটা পরিমাণে আমাদের কেনা দরকার যাতে আমাদের টোটাল কস্ট কম হয়। কেন কেনার পরিমাণ কেন আমাদের ম্যাটার করছে? কারণ বেশি পরিমাণে কিনলে সেটা মেনটেন করার কস্ট বেড়ে যায়, মানে ক্যারিং কস্ট বেড়ে যায়, কিন্তু অর্ডার কস্ট কমে যায়। আর যদি কম পরিমাণে কিনি তাহলে আমাদের সেটা মেনটেন করার কস্ট মানে ক্যারিং কস্ট আমাদের কমে যায়, কিন্তু অর্ডার কস্ট আমাদের বেড়ে যায়। তার জন্য আমাদের এমন পরিমাণে কেনা দরকার যাতে দুটো আমাদের মিনিমাম আসে। যেখানে মিনিমাম আসবে আর দুটো ইকুয়াল হবে সেটাকে বলা হবে ইওকিউ। ইওকিউ হচ্ছে কতটা পরিমাণে কিনবো। কি কিনবো? র মেটেরিয়াল কিনবো, ইনপুট কিনবো। কি করে বার করবো? ফর্মুলা আমরা দেখলাম কি ইওকিউ। ইওকিউ এর ফর্মুলা কি দেখলাম? 2AO বাই সি। 2AO বাই সি। এ মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, মানে পুরো বছরে কতটা আমার লাগছে, পুরো বছরে ফোকাস এখানে দিবি অ্যানুয়াল, অনেক সময় মান্থলি বলবে, সেক্ষেত্রে 12 দিয়ে গুণ করে অ্যানুয়ালে আসতে লাগবে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, একবার অর্ডার দিতে কত টাকা খরচ হচ্ছে। আর সি হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম, মানে এক একটা ইউনিটের জন্য এক বছরে কত টাকা খরচ হচ্ছে। তারপর দেখলাম নাম্বার অফ অর্ডার কি করে বার করবো, পুরো বছরে কতটা লাগছে ডিভাইড বাই ইওকিউ বা আরও কিউ। ইওকিউ মানে কতটা পরিমাণে কেনা উচিত যাতে আমাদের টোটাল কস্ট কম হয়, আরও কিউ মানে কতটা পরিমাণে আমরা কিনছি, যেটা আমাদের দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা নাম্বার অফ অর্ডার বার করব। তারপর কথা হচ্ছে টাইম গ্যাপ। কোশ্চেন আসবে দুটো অর্ডারের মধ্যে কতটা টাইম গ্যাপ থাকে। যদি ডেতে বার করতে বলে 365, যদি মান্থে বলে 12 মান্থ, যদি উইকে বলে তাহলে 52 উইক, ডিভাইড বাই নাম্বার অফ অর্ডার, কতবার আমরা অর্ডার দিচ্ছি, করে আমাদের টাইম গ্যাপ চলে আসবে। অনেক সময় আমাদের অফার দেবে, ডিসকাউন্ট দেবে, আর বলে আমাকে ওটা অ্যাকসেপ্ট করা উচিত কিনা। সেই ক্ষেত্রে আমাদের দুটো টোটাল কস্ট বার করতে হবে আর দেখতে লাগবে টোটাল কস্ট কোন ক্ষেত্রে কম আসছে। যদি ডিসকাউন্টে কম আসে তাহলে ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করবো, আর যদি ডিসকাউন্টে না কম এসে ইউকিউতে কম আসছে তাহলে আমরা ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করবো না। টোটাল কস্ট কি করে পাবো? তিনটে কস্ট যোগ করে আমরা টোটাল কস্ট পাবো। তিনটে কস্ট কি কি? পারচেস কস্ট, অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট। পারচেস কস্ট কি করে পাবো? পুরো একটা বছরে যতটা আমার দরকার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট মানে এ, ইন্টু একটা ইউনিটের জন্য কত টাকা খরচ হয়, কস্ট পার ইউনিট অথবা প্রাইস পার ইউনিট। তার সাথে যোগ করবো অর্ডারিং কস্ট, মানে পুরো অর্ডার করতে আমার পুরো বছর কত টাকা খরচ হচ্ছে। অর্ডারিং কস্ট ও হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, একটা অর্ডারে কত টাকা খরচ হচ্ছে, তার সাথে গুণ করবো পুরো বছরে আমি কতবার অর্ডার করছি, নাম্বার অফ অর্ডার। তাহলে আমার চলে আসবে পুরো বছরে আমার অর্ডারিং কস্ট। আর ক্যারিং কস্ট 1/2 ইন্টু আরও কিউ। আরও কিউ এর সাথে ডিভাইড বাই 2 হচ্ছে, কেন? কারণ বছর শুরুতে একদম গোডাউন খালি, তারপরে গোডাউন ভর্তি হয়ে যায় আর ধীরে ধীরে খালি হয়, মানে একদম মাল আসলো গোডাউন ভর্তি হয়ে গেল আর ধীরে 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 খালি হলো। তাতে কি হলো, কখনো বেশি কখনো কম, তার জন্য আমরা ওটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ওটাকে অ্যাভারেজ করে দিই। তাহলে আরও কিউ বাই 2 ইন্টু সি। সি মানে কি? ক্যারিং কস্ট পার ইউনিট, যেটা আমরা আগে ক্যালকুলেট করলাম।
তো চলে আসবে এই তিনটাকে যোগ করার পর, আমাদের চলে আসবে কি টোটাল কস্ট। তার সাথে আমরা এবার দেখে নেবো, ডিসিশন দিয়ে দেবো, যদি কম হয় তো অ্যাকসেপ্ট করবো, যদি বেশি হয় তো সেটাকে রিজেক্ট করবো। তারপর আমাদের কনসেপ্ট আসলো কি স্টক লেভেল দেখতে লাগে, যে আমাদের কোথায় কতটা স্টক আছে, কতটা স্টক মেনটেন করা উচিত। স্টক লেভেলের মধ্যে ফার্স্ট কি আসছে, রিঅর্ডার লেভেল। কোন লেভেলে আসলে আমরা ওটাকে অর্ডার দেবো সেটাকে বলা হবে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল কি করে আসবে, সাধারণত আমাদের এই ফর্মুলাটাই কাজে লাগাবো, ম্যাক্সিমাম কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম। যদি আমাদের কোশ্চেনে সেফটি স্টক বলে তখন আমাদের ফর্মুলা কি হয়ে যাবে, এইটা সেফটি স্টক প্লাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। সেফটি স্টক অনেক সময় ডেতে দিয়ে দেবে এতদিনে মেনটেন করতে, তখন নর্মাল কনজাম্পশন। অনেক সময় সেফটি স্টক কি করবে, ডেতে দিয়ে দেবে, তখন কি করে পাবো, নর্মাল কনজাম্পশন অথবা অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। অ্যাভারেজ লিড টাইম বললে ভুল হবে, সেফটি স্টকে যেটা থাকবে সেটা, সেফটি স্টকে যে লিড টাইম থাকবে সেই লিড টাইমটা। তো এই করে আমাদের বার করে ফেলতে হবে। আর যদি কোশ্চেনে ডাইরেক্ট বলা থাকলো তো সেটা ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো। আর নেক্সট তার সাথে গুণ করব কি, তার সাথে যোগ করব কি, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম। নেক্সট আমরা দেখছি ম্যাক্সিমাম স্টক লেভেল। ম্যাক্সিমাম স্টক লেভেল কি করে বার করবো, কনসেপ্টটা ছিল ম্যাক্সিমাম কতটা আমার স্টক হতে পারে। কি করে বার করব, যতটা পরিমাণ আমার ছিল ROL, যতটা পরিমাণ আমার ছিল প্লাস কতটা পরিমাণ অর্ডার দিলাম ROQ, যতটা ছিল প্লাস যতটা অর্ডার দিলাম ROQ, তার থেকে মাইনাস করে যতদিন না আসছে ততদিন কতটা ইউজ করছি, মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম লিড টাইম। তারপর মিনিমাম স্টক লেভেল কি, যতটা পরিমাণ ছিল, যতটা পরিমাণ ছিল সেখান থেকে আমরা মাইনাস করব কি, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ লিড টাইম, মানে যতদিন না আসে ততদিন কতটা আমার আস্তে আস্তে কমতে থাকছে। নেক্সট অ্যাভারেজ স্টক লেভেল কি করে পাবো, ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইড বাই 2, এটা তো কিছু বলার নেই। আর যদি এটা না থাকে, যদি এক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে না, বার করা যাচ্ছে না, তখন আমরা কি করব, মিনিমাম স্টক লেভেল প্লাস 1/ROQ। এবার তোর মনে হবে সবই ইনফরমেশন আছে, তখন কোনটা লাগাবো, যেটা খুশি লাগাবি, দুটোইতেই উত্তর ঠিক হয়ে যাবে। লাস্ট আমাদের আসলো কি ডেঞ্জার স্টক লেভেল। কি করে পাবো, ডেঞ্জার স্টক লেভেল হচ্ছে সেই লেভেলটা যেখানে বিপদ আছে, যেখানে আমাদের বেশি টাকা দিয়ে অর্ডার দিতে লাগবে যাতে তাড়াতাড়ি করে আমাদের গুডসটা চলে আসে, সেটাই হচ্ছে ডেঞ্জার লেভেল। কি করে পাবো, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু এমার্জেন্সি লিড টাইম, যে তাদেরকে ফোন করে রিকোয়েস্ট করে যে তাড়াতাড়ি করে গুডস দাও আর বেশি টাকা নাও, কিন্তু গুডসটা যেন তাড়াতাড়ি চলে আসে। তার জন্য আমাদের ফর্মুলা কি হবে, অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু এমার্জেন্সি লিড টাইম। তো এখানে এসে আমাদের মেটেরিয়াল কমপ্লিট। কারোর